নমস্কার, আমি সুপ্রীতি রঞ্জন বিশ্বাস। এসআরবি মুক্তি ইউটিউবের পক্ষ থেকে আগেও আমি একটা ভিডিও করেছিলাম। সুজাত ভদ্র, তিনি আমাদের পশ্চিমবাংলার যথেষ্ট নামকরা মানবাধিকার কর্মী। আমি ব্যক্তিগতভাবে বলতে পারি আমার সাথে অন্তত 35 বছরের পরিচয়। আমরা তাকে অনেকটা ফলো করতাম, মানে গুরুস্থানীয় মনে করতাম। এরকম একটা ভাবমূর্তির মানুষ, আমরা অনেক ভালো বোঝেন এটাও জানতাম। কিন্তু এই সাম্প্রতিককালে এই এসআইআর আবহে দুটো ভিডিও আমি দেখে, আগেও একটা আমি ভিডিও করেছিলাম সেটা বিরোধিতা করে, আজকেও দুটো কথা না বলে পারছি না। দেখুন, একটা ভিডিও দেখলাম, তাতে তিনি বলেছেন, মোটামুটি যে কথাগুলো বলেছেন বললে এরকম হয়, কথাগুলো একটু কথাগুলো লক্ষ্য করতে হবে, কারণ আইনের বিষয় ভাষার মারপ্যাচটা খুব এই ক্ষেত্রে অন্তত খুব গুরুত্বপূর্ণ। যেমন উনি বলছেন নানান রকমের কাগজ, নানান রকমের রিপোর্ট, মানে এতগুলো কাগজ এরকম মুঠে পাওয়া যাবে না, এতগুলো কাগজ সাথে নিয়ে উনি একটা একটা করে পড়ছেন, দেখাচ্ছেন, তিনি ভিডিওগুলো করছেন। তো তাতে আমি যেটা দেখেছি, উনি বলছেন যে নির্বাচন কমিশনের এখতিয়ার, এইটা নিয়ে তিনি কথা বলছেন মূলত, এবং তাতে বলছেন রোহিঙ্গা, বাংলাদেশি, এইগুলো শনাক্ত করার অধিকার নির্বাচন কমিশনের নেই। আমি এই কথার সাথে একমত। কে রোহিঙ্গা, কে বাংলাদেশি, এইটা শনাক্ত করার কাজ বা অধিকার নির্বাচন কমিশনের নেই। এবং এইটা সুজাত বাবুর অত কাগজ দেখিয়ে বলার কোনো প্রয়োজন হয় না, কারণ তিনি যে উপলক্ষে বলছেন তার সাথে এটা কোনো সম্পর্ক নেই। কে রোহিঙ্গা, কে বাংলাদেশি, এইটা নির্ধারণ করা, এইটাকে শনাক্ত করা, এটা নির্বাচন কমিশন আজও করছে না, এসআইআর প্রক্রিয়াতেও করছেন না, কোনোদিনই করে না। ফলে এইটাতে কাগজপত্র দেখানোর কোনো প্রয়োজন বা নানান জাজমেন্টের কথা বলার কোনো প্রয়োজন হয় না। আমি শুধু বলবো যে এইগুলোর সাথে এসআইআর এর সম্পর্কটা নেই। বা উনি বলছেন বিদেশি কিনা দেখার দায়িত্ব নির্বাচন কমিশনের নয়। আসলে বিদেশি কে, ভারতবর্ষে কত বিদেশি ঘুরে বেড়াচ্ছে সেটা ধরার দায়িত্ব তো নির্বাচন কমিশনের নেই। নির্বাচন কমিশন কি সেটা করছে নাকি, যে কথা বলতে হবে যে তার বিদেশি কিনা সেটা দেখার দায়িত্ব নেই? কে ভারতবর্ষে কতজন বিদেশি আছে এটা তো নির্বাচন কমিশন দেখে বেড়াচ্ছেন না, ফলে সেটা বলার কি আছে? বা নাগরিকত্ব অ্যাকুইজিশন, নাগরিকত্ব অর্জন বা টার্মিনেশন, নাগরিকত্ব খারিজ, এইগুলো করার দায়িত্ব নির্বাচন কমিশনের নাই। তাই এইটা দেখানোর জন্য কি বিভিন্ন জাজমেন্ট দেখানোর দরকার হয়? নির্বাচন কমিশন কি কাউকে নাগরিকত্ব দিচ্ছে না কারোর নাগরিকত্ব খারিজ করছে? বলেছে তারা আমরা একে নাগরিকত্ব দিলাম এসআইআর এ, আর তাকে তার নাগরিকত্ব খারিজ করে দিলাম, এটা তো নির্বাচন কমিশন বলছে না। ফলে সুজাত বাবু কেন এইগুলো বলছেন নানান কাগজপত্র দেখিয়ে? এগুলো এমনি বলছেন না, নানান কাগজ দেখিয়ে বলছেন অমুক জায়গায় জাজমেন্ট এই বলেছে, অমুক জায়গায় জাজমেন্ট এই বলেছে। তা এটা বলার কি আছে? এ তো জাজমেন্টের দরকার, যে কেউ জানি আমরা, এবং আমরা এর সাথে একমত যে এগুলো করতে পারে না। ডিএম কারো নাম কাটতে পারে না, পারে না তো। ডিএম কি করে নাম কাটবে? ডিএম কারো নাম কাটতে পারে? ইলেকশন কমিশন পারে, এটা ডিএম এটা করতে পারে না। উনি সেটাও একটা জাজমেন্ট উল্লেখ করে বলছেন। তারপরে আরো বলছেন যে কে ইলিগাল মাইগ্রেন্ট সেটা দেখার দায়িত্ব ইলেকশন কমিশনের নেই। তা কে কে ইলিগাল মাইগ্রেন্ট কোথায় দেখে বেড়াচ্ছে নির্বাচন কমিশন? যে কে ইলিগাল মাইগ্রেন্ট, কে ইলিগাল মাইগ্রেন্ট নয়, এটা তো নির্বাচন কমিশন দেখছে না। তো বা দেশিদের একটা তালিকা, বিদেশিদের একটা তালিকা তৈরি করার অধিকার সুজাত বাবু বলছেন এটা
ইলেকশন কমিশনের দায়িত্বের মধ্যে পড়ে না, অধিকারের মধ্যে পড়ে না। তো তারা কি এরকম লিস্ট তৈরি করছে নাকি যে এরা দেশি এরা বিদেশি? এটা তো করছে না। ফলে এই কথা কেন বলছেন সুজাত বাবু, এবং তাতে হাততালিও পড়ছে, আমি তো এইগুলো আমি বুঝতে পারছি না। মা বাবা ওরা আমি একটু পরে বলি। তারপরে বলছেন লাস্টে যেটা বলছেন যে এপিক সারা জীবনের জন্য। ঠিকই তো, এপিক তো সারা জীবনের জন্য। তা সমস্যাটা কোথায়? কিন্তু কথা হলো এপিক সারা জীবনের জন্য, কিন্তু এই এপিক কি নবীকরণ হতে পারে না? বা যদি কারোর দেখা যায় যে নর্মস ফুলফিল না করে, ইলেকশন কমিশন একটা নর্মস তো আছে, ক্রাইটেরিয়া ঠিক করেছে, তাতে যদি কেউ ফেল করে, তাতে একবার দিয়ে দিয়েছি বলে আর সেটাকে উইথড্র করা যাবে না, এটা হয়? আমি চাকরি পেলাম, আমি তো চাকরি পেলে চাকরি করছি 5 বছর 7 বছর পরে কোনো কারণে যদি দেখা যায় যে আমি নিয়ম বহির্ভূত কিছু করে ফেলেছি, বা নিয়ম বহির্ভূত ভাবে আমি চাকরিটা পেয়েছি, সেক্ষেত্রে নিয়োগকর্তার আমাকে টার্মিনেট করার অধিকার থাকে না? থাকে তো। তো এইগুলো এইভাবে বলে আসলে এটা কোনো মানে হয় না। আর গুরুত্বপূর্ণ কথা যেটা বলেছেন যে মা বাবার নাগরিকত্ব আছে কি নেই, এইটা কেন ইলেকশন কমিশন দেখবে? ইলেকশন কমিশন দেখবে কেন সেটা আমি পরে বলি। কিন্তু আমার কথা হলো যে উনি সংবিধানের প্রশ্ন বলেছেন, যে সংবিধানের 5 ধারা দেখুন কি আছে। তা আমি এই জায়গাতে সুজাত বাবুর পক্ষে একমত। জন্মসূত্রে নাগরিকত্ব আমাদের সংবিধানে বলেছিল শর্ত মুক্ত, যে এদেশে জন্মগ্রহণ করবেন তিনি জন্মসূত্রে ভারতের নাগরিকত্ব পাবার অধিকারী হবেন। নিতেও পারেন তিনি, নাও নিতে পারেন, কিন্তু নাগরিকত্ব পাওয়ার অধিকারী হবেন। এখন সেটা নেই। এখন সেটা এই যে মা বাবা দুইজন, অথবা মা বাবার মধ্যে একজন, এই সমস্ত জিনিসগুলো হয়েছে। কোথায় হয়েছে? হয়েছে নাগরিকত্ব আইনে এটা করেছে। তা এই যে শর্ত মুক্তর জায়গা থেকে আইন পাল্টে শর্ত যুক্ত করলো, সংবিধান লঙ্ঘন করে করলো। মানে আইন পাল্টেছে কারণ 55 সালেও কিন্তু ওই সংবিধানে যা আছে শর্ত মুক্ত, সেটাই 55 সালের আইনে ছিল, যে কারণে নাগরিকত্ব আইন পাল্টে শর্ত যুক্ত করেছে। দুটো ফেজে করেছে। একটা 85-86 সালে রাজীব গান্ধীর সময়, আইদার অফ হিজ প্যারেন্টস, মা বাবার অন্তত একজনকে নাগরিক হতে হবে। আর অটল বিহারী বাজপেয়ীর সময় 2003 সালে সেটা বলেছে বোথ অফ হিজ প্যারেন্টস, মা বাবার দুইজনকেই নাগরিক হতে হবে। তা আমার প্রশ্ন হচ্ছে যে কোর্টে কেস হয়েছে, সুপ্রিম কোর্টে বড় বড় উকিল দাঁড়িয়েছেন এই যে এসআইআর নিয়ে। তা এই যে নাগরিকত্ব, এই যে সংবিধান লঙ্ঘন করে আইন তৈরি হলো, তখন সুজাত বাবুরা এইটা নিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেনি কেন? যে এইটা জন্মসূত্রে নাগরিকত্ব শর্ত যুক্ত হচ্ছে, এটা কনস্টিটিউশন লঙ্ঘন করেননি কেন? এই চেঁচামেচি, চিৎকার, বিরোধ, এটা তো করতে হতো সেই সময়ে। না, আমি এই কথা বলছি না সেই সময় করেনি বলে এখন করা যাবে না, আমি সে কথা বলছি না। কিন্তু তাদের মতো বিজ্ঞ মানুষের হতো সেই সময় করার কথা ছিল, কিন্তু তারা না করলেও কিন্তু আমরা করেছি। আমরা এটা নিয়ে সুপ্রিম কোর্টে 2014 সালে মামলা করেছি। সে মামলা আমরা 10-12 বছর আমরা চালিয়েছি, এখনো মামলাটা জীবিত। কা 19 নিয়ে 200-300 মামলা হতে পারে, এইটা নিয়ে কিন্তু মামলা হয়নি কেন? আর এত বছর পরে গিয়ে আজকে এই কথাটা বলছেন কেন? এটা অজুহাত তাই নয় তো। আসলে নির্বাচন কমিশন কি করতে পারে? নির্বাচন কমিশনকে 326 ধারা সংবিধানের বলেছে
মানে সংবিধানের 326 ধারা বলেছে যে ভোটার তালিকা তৈরি হবে ভারতের নাগরিকদের নিয়ে, যাদের নাগরিকদের মধ্যে 18 বছর বয়স হয়েছে। তা এইটা করতে গিয়ে কে নাগরিক, ভোটার তালিকার নাম তোলার আগে সে নাগরিক কিনা, নির্বাচন কমিশন তার মতো করে তো একটা ক্রাইটেরিয়া ঠিক করে, একটা মাপকাঠি ঠিক করে একটু দেখে নেবে না? দেখে নেবে না। আমরা কেউ চাই বিদেশিদের নাম ভোটার তালিকায় থাকুক? চাই না। তা আমরা কেউ যদি বিদেশিদের নাম ভোটার তালিকায় থাকুক এটা না চাই, তাহলে ইলেকশন কমিশন কি করবে? তাহলে তো তাকে একটু দেখতে হবে যে কে ভারতবর্ষের নাগরিক। যে ভারতবর্ষের নাগরিক তারা একটা ফর্মুলা করে দিয়েছে, সেটা দিয়ে তাদের মতো করে একটা বাছাই করে নিচ্ছে। এটা ইলেকশন কমিশন কেন? এইটা সব জায়গাতেই হয়। আমি একজন শিডিউল কাস্ট এবং আমার মতো অনেকে শিডিউল কাস্ট আছেন। আমি বোঝবার জন্য এই উদাহরণগুলো বলছি। তা কাস্ট সার্টিফিকেট পেতে গেলে একজন বাংলাদেশি গিয়ে কি কাস্ট সার্টিফিকেট দেবে? দেবে না তো, দেবে না। বা দিক, এটাকে আমরা কেউ চাই? চাই না। তাহলে ভারতীয়কে দেবে কাস্ট সার্টিফিকেট, তাহলে ব্যাকওয়ার্ড ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট এই কাস্ট সার্টিফিকেটটা দেয়। কাজটা দেখবে না এ নাগরিক কি নাগরিক না? কি আপনারা যারা আমার কথা শুনছেন তারা বলুন, কি দেখবে না? সবাই বলবেন যে হ্যাঁ দেখা উচিত। এবং এটা দেখে, ব্যাকওয়ার্ড ওয়েলফেয়ার ডিপার্টমেন্টও এটা দেখে। কিভাবে দেখে? তার একটা মাপকাঠি আছে, তার একটা ক্রাইটেরিয়া ঠিক করা আছে, মানে ব্যাকওয়ার্ড ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের ক্রাইটেরিয়া। এবং এইটা মুখে মুখে বলেছে তা না। দি ওয়েস্ট বেঙ্গল শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব আইডেন্টিফিকেশন অ্যাক্ট 1994 আইন আছে, সেই আইনে ঠিক করে দিয়েছে যে নাগরিকত্ব যাচাই করতে হবে। এখন যদি কেউ বলে স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্ব, কারণ নাগরিকত্ব দেখার দায়িত্ব ব্যাকওয়ার্ড ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের নেই, এটা এই কথা যদি বলে এটা তো মিথ্যা কথা না। আসলে তো এই ব্যাপারটা মূলত স্বরাষ্ট্র দপ্তরের অধীনে, কিন্তু তা সত্ত্বেও ব্যাকওয়ার্ড ডিপার্টমেন্টের এইটা দেখে নেওয়ারও কর্তব্য, দায়িত্ব আছে এবং তারা পালন করে। কিভাবে পালন করে? তাদের মাপকাঠি কি, তাদের ক্রাইটেরিয়া কি? তারা বলেছে যে কাস্ট সার্টিফিকেটের আবেদন করলে আবেদনকারীর নাম ভোটার তালিকায় থাকতে হবে। ভোটার তালিকায় যদি থাকে তাহলে ব্যাকওয়ার্ড ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট ধরে নেবে সে নাগরিক। যদি তার নাম ভোটার তালিকায় না থাকে, কারণ মাইনররা অনেক সময় কাস্ট সার্টিফিকেট করে, তাহলে তার বাবা মার নাম বা বাবা মার কারোর নাম যদি থাকে ভোটার তালিকায়, তাহলে ধরে নেবে যে সে ভারতীয় নাগরিক। মা বাবার কারোর না থাকলেও ব্লাড রিলেটেড কারোর যদি ভোটার তালিকায় নাম থাকে, তাহলে ব্যাকওয়ার্ড ডিপার্টমেন্ট ধরে নেবে যে সে ভারতীয় নাগরিক। এটা অনেক সহজ করেছে, সরল করেছে, কিন্তু এই কথা বলা যাবে না যে ব্যাকওয়ার্ড ডিপার্টমেন্টের নাগরিকত্ব দেখে নেওয়ার বা যাচাই করার অধিকার নেই, এই কথা কি বলা যাবে? বলা যাবে না। সরল করেছে তারা, কিন্তু তারা যাচাই করে, তাদের মতো করে যাচাই করে। ধরুন একজন চাকরি পেল সেন্ট্রাল গভর্নমেন্টের বা স্টেট গভর্নমেন্টের, রেলওয়ে, ব্যাংক, স্কুল শিক্ষক, এরকম যে চাকরি, তা সেই চাকরি করতে গেলে যে চাকরি পেয়েছেন, যিনি চাকরি পেয়েছেন, তার নাগরিকত্ব ডিপার্টমেন্ট যাচাই করবে না? দেখবে না সে নাগরিক কি নাগরিক না? এখন ডিপার্টমেন্ট যখন বলবে তুমি ভারতীয় নাগরিক কিনা প্রমাণ কি আছে, তখন যদি আমি বলি যে ওটা স্বরাষ্ট্র দপ্তরের কাজ, তোমার অধিকার নেই নাগরিক কি নাগরিক না এটা যাচাই করার, হবে? আমরা কেউ প্রশ্ন তুলি? আমরা প্রশ্ন তুলি না। আমরা আইদার ডোমিসাইল সার্টিফিকেট দিই, ভোটার কার্ড দেখাই, আধার কার্ড দেখাই, আরো যদি কিছু চায়, জমির দলিল যদি চায়, জমির দলিল হয়তো ডিপার্টমেন্ট চায় না,
যখন ডিআইবি এনকোয়ারিতে আসে তখন এইসব আর অনেক কিছু দেখাতে হয়, দেখিয়ে প্রমাণ করতে হয় যে যিনি চাকরি পাচ্ছেন তিনি ভারতীয় নাগরিক। এখন তিনি যদি বলেন তোমার ডিপার্টমেন্টের কোনো দায়িত্ব নেই, তোমার কোনো অধিকার নেই নাগরিকত্ব পাওয়ার, এই যেটা বলছেন সুজাত বাবু, বোঝানোর চেষ্টা করছেন, এটা কি ঠিক? এটা ঠিক না। নির্বাচন কমিশন তার একটা ক্রাইটেরিয়া ঠিক করেছে, সে দেখে নিচ্ছে যে আমার ভোটার তালিকায় যেন নাগরিকদের নাম থাকে। কিন্তু এই যত জাজমেন্টের কথা সুজাত বাবু বলেছেন, তাতে আসলে যেটা বলেছে সেটা হলো এই, নির্বাচন কমিশন তার যে মাপকাঠি, সেই মাপকাঠিতে তাকে বাদ দিয়ে দিলেন যে তোমার নাম আমি ভোটার তালিকায় তুলবো না, ভোটার তালিকা থেকে নাম বাদ দিয়ে দিলেন, তার নাম বাদ পড়ে গেল। কিন্তু নির্বাচন কমিশনের অধিকার নেই, নির্বাচন কমিশন করতে পারবে না, ওই লোকটাকে বলে দিতে পারবে না যে সে বেনাগরিক বা সে বিদেশি। এই যত জাজমেন্টের কথা বলেছেন সুজাত বাবু, সেগুলো আসলে তার মিনিং হচ্ছে এই, নির্বাচন কমিশন বলে দিতে পারবে না তুমি বেনাগরিক, তার যে মাপকাঠি তাতে ফুলফিল করতে পারেনি বলে তার নামটা ভোটার তালিকায় নির্বাচন কমিশন তুলবে না, কিন্তু তাকে বলতে পারবে না যে তুমি বেনাগরিক। এইটা হচ্ছে পার্থক্য। আর আমি সুজাত বাবুকে বলি, এত পুরনো জাজমেন্টের দরকারটা কি? এই তো সুপ্রিম কোর্টে মামলা তো চলছে, এখনো তার ফাইনাল জাজমেন্ট হয়নি। সেখানে আগের যদি এইসব জাজমেন্ট থাকে, তো সেই জাজমেন্টটা আপনারাও তো আছেন। কালকে এখানে যোগেন্দ্র যাদব এসেছিলেন, আমি গেছিলাম ওই সাংবাদিক সম্মেলনে, প্রশ্নও করেছিলাম, জবাব পাইনি। তো তারা তো বলতে পারে যে তোমার এই অধিকার নেই, নির্বাচন কমিশনের অধিকার নেই, কি বলতে পারে না? সুপ্রিম কোর্টে মামলা করেছে, বলতে পারে। পারতপক্ষে বলেছে, একথা বলেনি, তারা বলেছে, কিন্তু তারা যেটা চাইছে সেই রায়টা বের করে আনতে পারেনি, কারণ ওই 326 ধারা। সুপ্রিম কোর্ট বলতে পারবে না যে নির্বাচন কমিশনের বিবেচনায় যে নাগরিক নয় তার নাম ভোটার তালিকায় থাকবে, এ কথা সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে বলে দিতে পারবে না। কিন্তু নির্বাচন কমিশন যাকে মনে করলো যে ভোটার তালিকায় নাম তুলবো না, তার মানে তিনি বেনাগরিক হয়ে গেলেন, এই কথা কিন্তু নির্বাচন কমিশন এই ডিসিশন দিতে পারবে না। এইটাই হচ্ছে বিষয়। তা এখন প্রশ্ন হলো যে সুজাত বাবু এবং বিভিন্ন পলিটিক্যাল পার্টি, তৃণমূল কংগ্রেস, এরা কেন এরকম করে মানে কি ধরি মাছ নাচুই পানি এরকম খেলাটা খেলছে কেন? এরকম খেলাটা খেলছে এই কারণে, এই যে বলছে বাবার নাম, এখানে বিভিন্ন রাজনৈতিক নেতারা বলেছে মোদির বাপের ইয়ে দেখাতে পারবে, তারপরে অমিত শাহ বাপের নাগরিকত্ব দেখাতে পারবে, এরকম নির্বাচন কমিশনরা বলেছে। সুজাত ভদ্র বলেছে যে মা বাবার ইয়ে চাইবে কেন? মা বাবার এটা চাইছে আসলে তারা নাগরিকত্ব আইন বলেনি, কিন্তু এই ক্রাইটেরিয়া কিন্তু নাগরিকত্ব আইনই তৈরি করেছে। বিরোধিতা যদি সত্যি সত্যি করতে হয় বা করতে হতো করা হয়নি, তাহলে এখন করতে হবে। কি করতে হবে? নাগরিকত্ব আইনের বিরোধিতা করতে হবে, কারণ নাগরিকত্ব আইনে বলেছে যে 87 সালের 1 জুলাইয়ের আগে যাদের জন্ম তাদের মা বাবা লাগবে না, মা বাবা কোথাকারকে প্রয়োজন নেই। মানে ওই যে অরিজিনাল আমাদের সংবিধান এবং 55 সালের নাগরিকত্ব আইনে ছিল সেটাই আছে।
87 সালের 1 জুলাইয়ের পরে যারা জন্মগ্রহণ করেছে তাদের নিজের যেমন কাগজপত্র লাগবে, নাগরিকত্বের প্রমাণ লাগবে, সেই সাথে মা অথবা বাবার একজনের অন্তত লাগবে। এটা নাগরিকত্ব আইন বলে দিয়েছে। সেইটাই আজকে নির্বাচন কমিশন বলছে। তা সেইটাতে যদি পার্লামেন্টের সায় থাকে, সব দলের সায় থাকে, দেশের সব জনসাধারণের যদি ওই আইন করার সময় সায় থাকে, কারণ কেউ তো বিরোধিতা করেনি, তাহলে আজকে কেন যখন মা বাবার কথা বলছে তখন আপত্তি কেন? আপত্তি তো অনেক আগে থাকতে করতে হতো, করা হয়নি কোনো কারণে, ধরে নিলাম বুঝতে পারেননি, তাহলে তো এখন করা উচিত। তাও কেন করছে না? তারা তো বলছে না নাগরিকত্ব আইনটা পরিবর্তন করো। মতুয়ারা বলছে, উদ্বাস্তুরা বলছে, যারা আসলে ন্যাংটা মানুষ, আনপাড় মানুষ, তারা এটা বুঝতে পারছে। সুজাত বাবুর মতো বুদ্ধিজীবী এবং বিভিন্ন পলিটিক্যাল পার্টি তারা বুঝতে পারছে না। কেন? কারণ তারা চাইছে না এই লোকগুলো নাগরিক হোক। এখন অব্দি তাদের যা পজিশন, এখন উদ্বাস্তুদের আন্দোলনের চাপে যদি শেষ পর্যন্ত একটা জনপ্রিয় দাবিতে পরিণত হয়, পলিটিক্যাল পার্টিগুলো ইস্যুটাকে টেক আপ করলে সেটা পরে। এখনো পর্যন্ত যে অবস্থা আছে, 2004 সাল থেকে মতুয়ারা, উদ্বাস্তুরা আন্দোলন করছেন যে নাগরিকত্ব আইন পাল্টাতে হবে, না হলে এই সমস্যার সমাধান হবে না, যতই এসআইআর এর বিরোধিতা হোক। এসআইআর তো বাতিল করেনি সুপ্রিম কোর্ট। আমরা দেখলাম পুরনো জাজমেন্টে আমি কি করব, পুরনো জাজমেন্টের লাগে নতুন জাজমেন্টটাকে প্রভাবিত করার জন্য। তো তুমি তো সে জায়গায় করছো না, বা করলেও সেটা দোপে টেকেনি। তার মানে সুজাত ভদ্র যেগুলো উল্লেখ করছে সেগুলো আসলে অর্থহীন, তাই এগুলো সুপ্রিম কোর্টের এই মামলার সময় প্লেস করতে পারছে না। ফলে আমাকে বর্তমানের যে কেস, আমাকে সেইটাই দেখাতে হবে। আমি এত কথা বলছি বলে আমি এসআইআর এর সমর্থক তা কিন্তু নই। আমি এসআইআর এর বিরোধী। আমি মানুষকে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার বিরোধী, বরং যাদের নেই তাদের নামটা আমি ভোটার তালিকায় তোলার পক্ষে। কিন্তু এই সুপ্রিম কোর্ট এবং গোটা ব্যাপারটা দেখে বোঝা গেছে বা বুঝেছি যে এটা এসআইআর বিরোধিতা আমি করব, যে এটা মানুষের ক্ষতি করবে, মানুষকে এক্সক্লুড করে দেবে, ডিফ্র্যাঞ্চাইজ করে দেবে, এর বিরোধিতা আমি করব। কিন্তু আমি এটা বুঝেছি আলটিমেটলি আমি যতক্ষণ না নাগরিকত্ব আইনটা পাল্টাতে পারবো ততক্ষণ আমার এই যে চিৎকার চেঁচামেচি এইটা সুফল দেবে না। সেই জন্য আমি এই বিরোধিতার সাথে এসআইআর এর আমি আসলে মূল দাবিটা করব নাগরিকত্ব আইন সংশোধন করা, সংশোধন করে যারাই ভারতে স্থায়ী বসবাস করে তাদের সবাইকে নাগরিক ঘোষণা করা একটা আইন করে, যে দাবিটা মতুয়ারাও সেদিন অনুসরণ করেছে। কিন্তু এই কথাটা সুজাত বাবুও বলছেন, আসলে এই কথাটা বলবেন না বলেই কি এখতিয়ার আছে নির্বাচন কমিশনের, এইটা নিয়ে এত কথা বলার চেষ্টা করছেন এবং ব্যর্থ চেষ্টা করছেন। আমি বলছি না ব্যর্থ চেষ্টা করছেন, এটা সুজাত বাবুর মতো লোকের। আমি নিশ্চিত সুজাত বাবু নিজেই বিশ্বাস করেন না তিনি যে কথা বলছেন। এই অবস্থাটা আজকে তৈরি হয়েছে, কেউ যেতে চাইছে না মূল জায়গাতে। এসআইআর এর বিরোধিতা আর কিছুই না, সে মমতা বন্দ্যোপাধ্যায় করুন আর যাই করুন, তিনি জানেন এসআইআরটা হবে। সেই সাথে তিনি এটাও জানেন বহু মানুষের নাম বাদ পড়বে। এই যে বহু মানুষ যারা বাদ পড়বে তাদের তো দরকার নেই, তার ভোট নেই মানে তার মূল্যহীন এই ভোটের পার্টির কাছে। কিন্তু তাদের আত্মীয় স্বজন বিক্ষুব্ধ হবেন, তাদের পাড়া প্রতিবেশী বিক্ষুব্ধ হবেন। এই কারণে এসআইআর এর বিরুদ্ধে তারা যেটা বলছেন, এই যে লড়াই খেলা, যেটা এটা আসলে এই মানুষগুলোকে বোকা বানানোর জন্য, এসআইআরটা বন্ধ করবার জন্য নয়। এই জায়গাটা আজকে আপনাকে আমাকে বুঝতে হবে এবং সমস্ত পলিটিক্যাল পার্টির কাছে আমাদের দাবি তুলতে হবে যে এসআইআর এর বিরোধিতা ঠিক আছে, একই সাথে বেশি বেশি জোর দিতে হবে এই নাগরিকত্ব আইনটাকে সংশোধন করতে হবে। আসলে সবাই মিলে পার্লামেন্টে আইনটা তৈরি করেছিলেন,
আজ গিয়ে সেই নাগরিকত্ব আইনের বিরোধিতা করতে যাওয়া, সেই আইনকে আবার পরিবর্তন করার কথা বলতে গিয়ে একটা কি বলবো, একটা লজ্জা, একটা বাধা ভেতর থেকে এইসব পলিটিক্যাল পার্টির কাজ করছে। কিন্তু এত লজ্জা পাওয়ার কিছু নেই। আমাদের দেশের সংবিধান, বলা হয় বাবা সাহেব এত বিজ্ঞ মানুষ এবং তার নেতৃত্বে গণপরিষদ এটা তৈরি হয়েছিল, সেটাকে আমরা 100 বার চেঞ্জ করেছি, সংশোধন করেছি, করিনি? করেছি, প্রয়োজনের জন্যই করেছি। আগে যেটা দেখেছি তাতে কিছু ভুল ত্রুটি হয়েছে বা তাতে আমার প্রয়োজন মিটছে না, ফলে এই যে নাগরিকত্ব আইন হয়েছিল এখন থেকে 25 বছর আগে, 22 বছর আগে, সেটাকে পরিবর্তন করাই যেতে পারে, তো লজ্জার কি আছে? তাই আমরা আবেদন করব প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি, আমি বিজেপিকে বলছি না, কারণ বিজেপি এটা করবে না, বিজেপিতে সর্বনাশ করার জন্য এগুলো করে যাচ্ছে। সমস্ত বিরোধীরা ঐক্যবদ্ধ হয়ে এই নাগরিকত্ব আইনটা পরিবর্তন করার দাবি তুলুন। দেখবেন নাগরিকত্ব আইন মতুয়ারা যেটা চাইছে সেটা যদি করা হয়, ওই এসআইআর করুক, এনআরসি করুক, কারোরই কোনো আপত্তি হবে না, স্মুথলি সব হয়ে যাবে এবং সেইটাই হওয়া বাঞ্ছনীয়। আপনাদের সবাইকে নমস্কার, ধন্যবাদ।